বালুময় চরের উপর দিয়ে চরখানপুর অভিমুখে আবারও এক অবিস্মরণীয় যাত্রা। পদ্মার চর তো নয়, মনে হচ্ছে ট্রাক্টরে চেপে পাড়ি দিচ্ছি কোনো এক মরুভূমি। অনেকদিন পর আজিজুল ভাইয়ের সাথে সাক্ষাৎ, এরপর তার সাথেই ছুটে চলা ভারত সীমান্তবর্তী সেই মায়ার চরের দিকে। এই চরের বুক চিরে এই ট্রাক্টর এগিয়ে চলেছে চরখানপুরের দিকে। আমরা চরখানপুর দেখতে পাচ্ছি এখন, দেখুন ওই যে চরখানপুর। দুর্গম এই চরে নিত্যদিনের চলাচল অনেক কষ্টের, কিন্তু এই কষ্ট বিছানো পথেও রয়েছে অবারিত সৌন্দর্যের রেণু। তাই তো বারবার ফিরে আসি আমি এই চরখানপুরে। এই চরের মানুষজন, পশু পাখি, গাছপালা যা দেখি সব কিছুই যেন বহুকালের পরিচিত, একান্তই আপনজন। ওরে বাবা, হ্যালো, ভালো আছিস? হ্যাঁ, চিনতে পারছিস আমাকে? হ্যাঁ, এই যে লাইস দিয়ে বাড়ি দিচ্ছে। ও আচ্ছা, খাওয়ানো হবে তোকে, ভালো খাওয়ানো হবে। হ্যাঁ, চিন্তা করিস না, সমস্যা নাই। ওরে বাবা, ভাবি রান্না করছেন কুমড়ো বড়ির তরকারি, পদ্মা নদীর ছোট মাছ আর তার সাথে কুমড়ো বড়ি। শীতের সকালে সবে দোকানপাট খুলতে শুরু করেছে রাজশাহী শহরে। আড়মোড়া ভেঙে ধীরে ধীরে সরব হচ্ছে প্রাণকেন্দ্র সাহেব বাজার। এই শহরের প্রসিদ্ধ রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারে সাত সকালেই চলে এসেছে গরম গরম মিষ্টি। আজিজুল ভাইয়ের পরিবার ও চরের শিশুদের জন্য আমি আর আমান ঝটপট কিছু মিষ্টি কিনে ফেললাম। মিষ্টি নিয়ে এগোতে থাকলাম পদ্মা নদীর বড়কুঠি ঘাটের দিকে। ঘাটের কাছে এসে দেখা হলো ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর মুন্সি এনায়েত ও রিজভির সাথে। আরে কবি সাহেব, কবি তো শীতকালে গেছে। রোমান্টিক কবিতা, কোনো দ্রোহের কবিতা নাই। কি বললে? খালি রোমান্টিক কবি, দ্রোহের কোনো কবিতা নাই। আমরা সবাই একসাথে যাব চরখানপুরে আজিজুল ভাইয়ের বাড়িতে। পাড়ের কাছে স্থায়ী চর পড়ে যাওয়ায় ঘাট সরে গেছে দূরে। সকালে ঘাটের পথের মুখে জড়সড় হয়ে বসে আছেন ঘাটিয়াল দুখু কাকা। এই পথে কাকপক্ষী গেলেও এই বাঁশের ব্রিজ পার হওয়ার জন্য তাকে 10 টাকা করে টোল দিতে হয়। এর প্রতিবাদেই বুঝি কুয়াশা মাখা সকালে সাঁকোর উপর সমাবেশ ডেকেছে কাক সমাজ। কিছুক্ষণের মধ্যেই ঘাটের দিকে রওনা দেব আমরা। তার আগে এক কাপ চায়ে চুমুক দিলে মন্দ হয় না। বড়কুঠি ঘাটে এসে আমরা সকালে চা খেয়ে নিচ্ছি গরম গরম। এরপরেই আমরা এই যে এই পথে, অনেক পরিচিত পথ, চেনা পথ, চরে কিছু দূর আমাদের হাঁটতে হবে। তারপরে ঘাটে গিয়ে নৌকা নেব। তারপরে এনায়েত, আমান, রিজভি আর কবি সাহেব এসেছেন। আমরা সবাই একসাথে রওনা দেব আজিজুল ভাইয়ের বাড়িতে। আজকে মানে কুমড়া বড়ি খাওয়া হবে, এটা দারুণ লাগছে। মনে হচ্ছে যে কখন দুপুর হবে, দুপুরবেলা ভাবি এই কুমড়া বড়ির তরকারি নিয়ে আমাদের সামনে আসবে, আমরা একসাথে খাবো। অনেকদিন পর আজিজুল ভাইয়ের বাসায় যাচ্ছি, তার খাবারগুলো নদীর ছোট মাছ, আর এখন শীতের সময় তো কুমড়া বড়ি। যত তাড়াতাড়ি যেতে পারি আর কি। চা শেষ করে হাঁটা দিলাম ঘাটের দিকে। সাঁকোর উপরে বসা কাক সমাজের সমাবেশ ইতোমধ্যেই সাঙ্গ হয়েছে। চরের উপরে উঠে এসেছি, দেখুন একেবারে সবুজ চর, কত ফসল, সরিষার ক্ষেত দেখতে পাচ্ছি দিগন্ত জোড়া,
হলুদ ফুল অনেকটাই ঝরে পড়ে গেছে, কিছু কিছু রয়েছে সবুজ। সরিষার দানা হচ্ছে, কিছুদিন পরে এটি পেকে যাবে, তারপরে আবার মারাই হবে, ব্যস্ত হয়ে উঠবেন এখানকার কৃষকেরা। আর এখানে সরিষার পাশাপাশি দেখুন এই সম্পূর্ণই মসুর ডালের ক্ষেত। মসুরের আবাদ এখানে অনেক হয়ে থাকে এই শীতের সময়। আর এই সময় কিন্তু অনেক পাখি এখানে কিচিরমিচির করে, কিচিরমিচির আওয়াজে কিন্তু পরিবেশটা দারুণ হয়ে ওঠে। এনায়েত আজকে আমার সাথে আছে, খুব ভালো লাগছে। অনেকদিন পরে এনায়েতের সাথে যাচ্ছি চরখানপুরে। এর আগের 2 বার গেছো না? এনায়েতের চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখেন, ও কিন্তু চর নিয়ে খুব ভালো ভালো ভিডিও বানাচ্ছে। ও ঘাটে নৌকা রয়েছে, নিয়ে যাবেন? ওই পারে যাইতে কতক্ষণ লাগবে? ধীরে ধীরে স্থায়ী হয়ে যাচ্ছে শহর সংলগ্ন এই চরটি। বিশ্রামের পাশাপাশি খেয়া পারাপারের যাত্রীরা এখানে নামাজ আদায়ও করে থাকেন। আসলে এটি এখন মসজিদ হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমাদের নামে দিয়ে আসবেন। কত নেবেন? চলেন। হয়তো একটা পাগলের সাথে ভিডিও করেছিলেন নাকি? হ্যাঁ 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 ওই ভিডিওটা আছে না? হ্যাঁ আছে। ওই পাগলকে কি ইয়া পেয়েছে? তা তো জানি না, আমার দায়িত্ব ভিডিও দেখিয়ে দেওয়া, দেখিয়ে দিচ্ছে। ওই লোক নিতে এসেছিল তো ভাই, কে নিতে আসছিল? ওই বর্ডারের লোক নিতে এসেছিল তো। কে? বিএসএফ? বিএসএফ এসেছিল, তারপরে ওই যে ওই লোক আসছিল ইন্ডিয়ার কি মানবাধিক সাংবাদিক কি কিরাইদা নাকি, তার নাম জানি না। হ্যাঁ ওই লোক আসছিল তো। এসে নিয়ে গেছে? হ্যাঁ দিলাম বললা। ও কতদিন পরে আমি ভিডিও করার? আপনি ভিডিও করার 3 দিন না 4 দিন পরে ওই ইন্ডিয়া থেকে ফোন দিয়েছিল। ও তাই? আপনি কোন মানবাধিক সাংবাদিককে বলেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। ওনার দ্বারাই গেছে। বন্ধুরা, এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম, নৌকায় উঠতে যাব ঠিক সেই মুহূর্তে দেখলাম এখানে নৌকার মেরামত কাজ চলছে আরেকটি। সেখানে একজন ভারতীয় নাগরিক এসেছেন, আমাকে বলা হলো, তার সাথে কথা বললাম। কথাগুলো অসংলগ্ন লাগছিল আমার কাছে, তার পরিচয় করে দিয়েছিলাম ভিডিওতে। তারপর পরই নাকি মানবাধিকার কর্মীরা এসেছিলেন, ভারত থেকে নাকি কর্মকর্তারা এসেছিলেন, তারা নাকি এসেছিল না, তারপরে নাকি তাকে নিয়ে গেছে। যাকে এটা শুনে ভালো লাগলো যে 3 দিন পরে চলে গেছে। তাই না, আমার কাছে তার ওই ভিডিওটা তো ওনার খুব কাজ হয়েছে। যাক, এটা শুনেও ভালো লাগলো আমার। এই যে মাসুম ভাইয়ের নৌকায় আমরা চলে যাচ্ছি চরখানপুর। অবশ্য চরখানপুর যাব না, কিছু দূর পর আমাদের অনেক হাঁটতে হবে। আসলে হাঁটতেও হবে না, আজিজুল ভাই আমাদের জন্য ট্রাক্টর নিয়ে ওপারে দাঁড়িয়ে আছেন। আমরা গেলেই সেই ট্রাক্টরে উঠে চর অতিক্রম করব। দীর্ঘ চর, অনেক বড় চর পড়েছে এবার। নৌকা ছেড়ে দিল চরখানপুরের উদ্দেশ্যে। সবাই মিলে যাচ্ছি এই শীতের সকালের কুয়াশা মাখা পদ্মা নদীর উপর দিয়ে। এই নৌকায় করে কি যে দারুণ লাগছে, শীত শীত অনুভূতি, আহ সত্যি। আর এই নদীর টলটলে জল, শীতের নদীর এই টলটলে জল আমার কাছে খুবই ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে এই সময়ের নদীর যে শীতলতা, এই সময়ের নদী যে একেবারেই শান্ত শিষ্ট, এটা কিন্তু অন্যরকম লাগে। আর ভয় লাগে সেই সময়, একেবারে বর্ষার সময় প্রলয়ঙ্করী হয়ে ওঠে। কি যে ভয় লাগে সেই সময়, আপনারা দেখেছেন আমি যখন ভরা মৌসুমে চরখানপুরে যেতাম, মনে হয় জীবনটা হাতে করে নিয়েই যেতাম। বন্ধুরা, এপারে চলে এসেছি, কিন্তু এখানে আমাদের নামলে চলবে না। আজিজুল ভাই আরেকটি ঘাট আছে, সেই ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছেন। সেখানে তিনি ট্রাক্টর নিয়ে এসেছেন, ট্রাক্টরের ইঞ্জিন সাথে ট্রলি আছে কিনা জানি না, সেখানে যাব। তবে চরখানপুরেরই 2-1 আছেন যারা এখানে নেমে যাবেন, এদিক দিয়ে হেঁটে যাবেন। আপনি একাই যাবেন? মামা নাম্বার কি? আমরা দুজন। ও, আব্দুলের বাসা আমার বাসা একদম। তো চলেন, যদি হয় একসাথে চলে যাইতাম। ট্রাক্টর নাই, লোকের সমস্যা হয়। আপনারা চলে আসেন, আমি ট্রলি,
আমি নিজে ট্রলি। ঠিক আছে, উনি নিজে ট্রলি। আপনি নিজেই ট্রলি। হ্যাঁ, আপনার দেখেন আপনি ট্রলিতে যাবেন, বাট আপনার আগে আমি পৌঁছে যাবো আল্লাহর দোয়া। দেখুন চরের মানুষেরা কত সাহসী প্রত্যয়ী, বলছে আমার ট্রাক্টরে বা ট্রলিতে যেতে হবে না, আমি নিজেই ট্রলি, আপনার আগে পৌঁছে যাব। এই শুরু করে দিলেন পথ চলা। তারা চলে যাবেন এভাবেই চর খানপুরে। 1.5 ঘন্টার পথ পায়ে হেঁটে গেলে এই চরের উপর দিয়ে 1.5 ঘন্টা নাকি হাঁটতে হবে। হ্যাঁ, আজুল ভাই হ্যাঁ বলেন। কই আপনি? এই যে আমি ট্রলিতে বসে আছি, আমি টমেটোর ঘাটে। এই চলে আসছি কাছাকাছি। এই যে এখানে লোক নামিয়ে দিল তো 3 জন, এই এই পাশে এই যে আসতেছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আপনি ট্রলি সহ আসছেন না শুধু ইঞ্জিন নিয়ে আসছেন? না ট্রলি সহ। ও ট্রলি সহ, আহারে এই 3 জনও যাইতে পারতো। ঠিক আছে ঠিক আছে, আসতেছি ভাই, 2 মিনিট লাগবে। আচ্ছা ভাই। ওকে, আজুল ভাই ট্রলি সহ এসেছেন। এখানে তো 30 জন মানুষও যাওয়া যাইতো, এই 3 জনও যেতে পারতেন। যাই হোক, কিছু করার নাই। আমরা এখন যাচ্ছি আজুল ভাই যেখানে অপেক্ষা করছেন সেখানে। স্টার্ট দেন। চলে এসেছি, এটাকে বলছে টমেটো ঘাট। মানে এখানে মনে হয় এই চর থেকে টমেটোগুলো তুলে নিয়ে এসে এই ঘাটে নৌকায় উঠানো হয়। সেই হিসেবে ওই যে ওইখানে নৌকাগুলো দেখছি, সম্ভবত ওইখানে ওই যে ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছি, ওখানেই আজুল ভাই আছে। একটু দূরে নৌকাটি ভিড়ানো হয়েছে, তবে নামার ব্যবস্থা করবেন। এই যে পাশে যে নৌকা আছে, এই নৌকার সাথে দিলে আমরা নামতে পারবো। আর আজুল ভাই সম্ভবত ওইখানে ওই নৌকার ওইখানে আছেন, আমরা এখনো দেখতে পাচ্ছি না, তবে কাছাকাছি গেলে আজুল ভাইয়ের দেখা পাবো কিছুক্ষণের মধ্যেই। ওই যে আজুল ভাই আসছে কুলসুনকে সাথে করে নিয়ে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আরে বাবা, কে কুলসুন আসছে নাকি? কতদিন পর দেখা। এখন আসলে কে কুলসুন চলে আসছো? আরে বাপরে, তোমার তো অনেক শীত লাগছে নাকি? তোমাদের এখানে বেশি শীত? তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চলে ওই ট্রাক্টর ওইটা। প্রতি বছর থেকে এবার আর মানে যোগাযোগ খারাপ ভাই। কেন? মানে খুব হাঁটা, খুব বেশি হাঁটতে হচ্ছে? প্রচুর হাঁটা। মানে প্রতি বছর তো বালুর একটু কম থাকে, এবার আবার মানে অমনি তো গাড়ি যাবে না। ও মানে হাঁটতে অনেক দূর হাঁটতে হয়। মানে এমনিতে হাঁটছেন আপনার পা তো যাচ্ছে কম, আর ওখানে আপনার হাঁটতে পারবেন না, এত বালু। এই চরের মানুষ তাহলে কিভাবে যাচ্ছে? ওইভাবে কষ্ট করে যাচ্ছে। কুলসুন, সকালে কি খাইছো? ভাত খাইছো? আবার কি করছেন এবার? এবার আবার যে মসুর করেছি, কালাই তো সব ডুবে গেছে। কালাই ডুবে গেছে? কালাই সব ডুবে গেছে, সব সব গোটা মাঠকে মাঠ। কয় বিঘা আপনার? আমার ডুবেছে 11 বিঘা ভাই। 11 বিঘা? হ্যাঁ। কি বলেন ভাই? এই আজকের কালাই ভাই সব ডুবে গেছে সব। এই ভাই, আমি তো জানি যে আপনি অনেকগুলো কালাই লাগাইছেন, মাছ কালাই হবে, কালাই হবে, সেটা দিয়ে কুমড়া বড়ি হবে। মানে দ্বিতীয় বানে এসে মানে ডুবে গেল তো সব। হ্যাঁ, দ্বিতীয় বানে এসে ডুবে গেল, মানে একবার পানি বাইরে পানি মরে গেল একবার। হ্যাঁ হ্যাঁ তারপরে কেউ তো মানে এটা জানে না যে পানি আর বাড়বে কি না। হ্যাঁ হ্যাঁ। তারপরে পরকার বন্যাতে সব ডুবে গেল। আপনার ফুল ধরে তো কালাইতে আহা, লস হলো কত আপনার? বহু টাকা লস ভাই। কত তারপরেও? মোটামুটি আপনার 11 বিঘাতে মোটামুটি আপনার ঝোট টোট মারা দিয়ে মোটামুটি 80-90 হাজার মতন লস হয়ে গেল। লস হয়ে গেল। ইস, তারপরে এবার আবার মসুর নিয়েছি। আইজুল ভাই, এই ঘাটকে কি টমেটো ঘাট বলে? হ্যাঁ, এটাকে টমেটোর ঘাট বলে। কেন টমেটো নিয়ে আসে এখানে? এখানে নিয়ে আসে, মানে ওখানে আপনার গাড়ি টাইনতে পারবে না যায় বালুতে, এখানে নৌকায় করে শহরে নিয়ে যায় টমেটো। শহর দিকে। দেখুন, এটাই হচ্ছে টমেটো ঘাট। চরে কি টমেটো ভালো হয়েছে এবার? টমেটো খুব ভালো হয়েছিল ভাই, সব টমেটো ডুবে গেছিল। ডুবে যাওয়ার পরে আদা লেঙ্গা লাগাইলো, লাগিয়ে দাম কেউ কেউ ডিম 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 ডিম। কিসের ডিম? আপনার পাখির ডিম। ও মাই গড, হাঁটতে হাঁটতে পাখির ডিম পাওয়া গেল। কি পাখির ডিম ভাই এটা? এইটা যে আপনার যে আলিপ্লাইলা যেটা বলে না, ছোট পাখি। না না, আলিপ্লাইলা। আলিপ্লাইলা বলে? হ্যাঁ, ছোট পাখি? হ্যাঁ ছোট পাখি। এই ডিম কি মানুষ খায়? হ্যাঁ, কি করে খায়? খুব সিদ্ধ করে খাইলে। সিদ্ধ করে খায়? হ্যাঁ। আপনি খাইছেন কখনো? আমি খাইনি, মেলা খাই। তাই? হ্যাঁ। ছোট পাখির, চরের ছোট পাখির ডিম। আজুল ভাই বলছে চরের মানুষ নাকি এগুলো খায়। এই কুলসুন ধরো। এই ট্রাক্টরে যাবো? কে আসছে? এটা হচ্ছে আরেকজন। আরেকজন, নাম কি আপনার? রাজীব। হ্যাঁ রাজীব ভাই, এর আগে ইব্রাহিম ভাইয়ের ইয়াতে গেছিলাম। এনাদ ভাই আপনারা এই যে এই ট্রাক্টর, সামনে বসেন। এই ট্রাক্টরে আমরা পাশে বসছি। যাব চর খানপুরে। দেখুন
কি বালু, বাপ আপনি রে উঠেন, বাপ। উঠে পড়েন, যে উঠেন। এই বালুর ভিতর দিয়ে এই ট্রাক্টরটি চলে যাবে চরখানপুর, একেবারে ধু ধু করছে। কুলসুম, তুই উপরে উঠে গেছো, অনেক ধুলা উড়াবে না? হ্যাঁ, ওই আপনি সামনে বসেন। পদ্মা নদীর অস্থায়ী এই ঘাটের নাম টামাটুল ঘাট। স্থানীয়রা টমেটোকে টামাটুল বলে থাকেন। প্রতিদিনই ট্রাক্টর বোঝাই করে টমেটো এই ঘাটে নিয়ে আসা হয় এবং নৌকায় করে নিয়ে যাওয়া হয় শহরে। এ কারণেই এই ঘাটের এমন নামকরণ। বন্ধুরা, সবাই উঠে পড়েছেন একেবারে ট্রাক্টরে। আমি এখন উঠব এই চরের উপর দিয়ে চলে যাব চরখানপুরে। এখন আমি সামনে উঠেছি, সাথে এনায়েত আর রিজভি। ভাইয়ের নাম কি ভুলে গেছি? ভাইয়া আমার নাম রাজীব। রাজীব ভাই। রাজীব ভাই ট্রাক্টরে এই প্রথম যাচ্ছি না? জি। আচ্ছা, ঠিক আছে, রাজীব ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেলাম। এরপর হয়তো আবারও যাওয়া আসা করা যাবে। বালুময় বিশাল চরের উপর দিয়ে ধীর গতিতে এগিয়ে চলেছে ট্রাক্টর। চর তো নয়, যেন কোনো এক মরুভূমি অতিক্রম করছি আমরা। ধুধু বালু চরের উপর দিয়ে এভাবে ট্রাক্টরে ভ্রমণের অভিজ্ঞতা আসলে ভিন্ন রকম। বালুপথ মাড়িয়ে পদ্মা নদীর মূল স্রোতধারা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি আমরা। আমি, এনায়েত আর রিজভির সামনে অনেকটা তুলনামূলক স্বস্তিতেই বসে আছি, যদিও কখনো কখনো বালুর ঝাপটা এসে নাকাল করে দিচ্ছে। পেছনে থাকা আমান, ইলিয়াস রাজ, আজিজুল ভাই ও কুলসুমদেরও একই অবস্থা। চরের মানুষেরা এভাবে ট্রাক্টরে চেপে চরখানপুরে আসার সুযোগ খুব কমই পান। অধিকাংশ সময়ই তাদের হেঁটেই যাতায়াত করতে হয়। শুধুমাত্র ফসল পরিবহনের মৌসুমে মাঝে মাঝে ট্রাক্টরে যাতায়াতের সুযোগ হয় তাদের। তখন এভাবেই গাদাগাদি করে ঘরে ফেরে চরখানপুরের মানুষ। দেখে মনে হবে এ যেন কোনো এক সিনেমার দৃশ্য। আসলে চরখানপুর এমন এক জায়গা, এখানকার অদ্ভুত প্রকৃতি ও পরিবেশ সিনেমার দৃশ্যকেও হার মানায়। আমি সামনে বসে আছি আর আজিজুল ভাই পেছনে গল্প হচ্ছে না, যদিও অনেক শব্দ ধুলা। তারপরে ভাবলাম যে পেছনে যাই, আজিজুল ভাইয়ের সাথেই এখানে গল্প করতে করতে যাই। ও চলে আসছে আজিজুল ভাই, আপনার কাছে চলে আসছি। ভালো করে বসেন। বসা যাবে এখানে? হ্যাঁ, বসা যাবে। আমাকে ধরেন একা দিয়ে। ধরবো না, আমার গায়ের বুদ্ধি আদেন, না তো উল্টে যাবে না। এরকম করে? হ্যাঁ ধরছে কিন্তু। হ্যাঁ, আমি বলে আপনি শুধু পড়বেন। ট্রাক্টর যাওয়া শুরু করলো। বেশিক্ষণ মনে হয় এখানে বসে থাকতে পারবো না, দাঁড়াইতে হয়। হ্যাঁ, মানে গাড়ির বাড়ি দৌড়ে যাবে। আপনার সমস্যা হয় না আজিজুল ভাই এভাবে যাইতে? না, আমি যার কালে গাড়ি চড়ে গেছি ওই সামনে, আমি আর কুলসুম। আর বেশিরভাগ সময় মনে হয় হেঁটে যাওয়া আসা করে নাকি সরের উপর? হ্যাঁ, হাঁটে যাওয়া আছে সব। এগুলো সব কালাই ছিল ভাই, যাতা কালাই ছিল, মাসকালাই গোটা মাঠ কালাই ছিল, সব ডিবি। শুনে এতই খারাপ লাগলো যে আপনার এক কিলোমিটার কালাই সব পানির তলে সব ডিবে গেছে। ইস, যে দুইটা ছেলে এসেছিল হুম হুম, কোন জায়গা থেকে চিনি নে, যে আইসে আমাকে ডাকলো, ডাকিয়ে ভিডিও করলো। হুম। যার কিনে পানি নামলো, নামিয়ে হাতে তুলছে আর ভিডিও করছে। অনেক টাকা লস, মানে 80-90 হাজার টাকা লস, মানে তো বিরাট। মানে 80-90 হাজার টাকা খালি লেবারকে দিতে হয়েছে। আহ, খুবই কষ্ট লাগলো। আজিজুল ভাইয়ের মতো মানুষ কত স্বপ্ন নিয়ে মাসকালাই বনেছিলেন, থাকতো ভাই, এতদিনও আপনার মাইরিয়া কাইটেও পরে থাকতো না। তাই না? হ্যাঁ, আমি বলেছিলাম যে অনেকেই তো কুমড়ো বড়ি চাচ্ছে। না ওইটা পাওয়া যাবে এখনো, তার হাত দিয়ে নিয়ে আসতে হবে, আমাকে মাথায় কিনে নিয়ে আসতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু আমি চেয়েছিলাম, আজিজুল ভাইকে বলেছিলাম, আজিজুল ভাই মাসকালাই পারলে চাষ করেন, নিজের ক্ষেতের মাসকালাই দিয়ে। ওইটা হিসাব করলে ভাই চলবে না, ওইটা হিসাব করলে চলবে না। মানে হয়তো এত চরের মধ্যে কখনই হয়তো যদি থেকে যেত তাহলে ভালো, মানে বন্যা সেটা তো আর হইলো না, না, লস হয়ে গেল। আমি চাইছিলাম যে তার জমিতে যে মাসকলাই হবে, সেই মাসকলাই থেকে এই ডাল হবে, সেই ডালে যে কুমড়ো বড়ি হবে, সেটাই আমার কাছে যারা চাচ্ছিলেন, আমার দর্শকরা, আমার ভক্ত যারা আছেন তাদের কাছে পাঠিয়ে দিতাম, তারা খেতেন। কিন্তু সেটা হলো না। তবে এখনো উপায় আছে, কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিনে নিয়ে এসে বাড়িতে বানাতে হবে।
কয়টা ফ্যামিলি মাসকালাই বানায় এখন আর কুমড়া বড়ি বানায়? বহু লোক বানায়, কিন্তু ওই সবাইকে দিতে কাজ হবে না। ওই আমার এখানে ধরেন যে 5-7টা মেয়ে ছেলে থাকবে, ওরা তৈরি করবে, করে 3 দিন 4 দিনে উঠে যাবে বড়ি। ঠিক আছে, দেখি যাচ্ছি তো যে মাসকালাইয়ের ডাল এবং এর যে কুমড়া বড়ি কারা কারা তৈরি করেন আইজুল ভাইয়ের সাথে, সেসব বাড়িতে একটু যাব। হ্যাঁ, আর আপনারা যারা কুমড়ো বড়ি কিনতে চান তাদেরকে কিভাবে দেয়া যায় সেই ইনফরমেশনগুলো এই ভিডিওতে আমি দেব। ধুলাই তো একবার অন্ধকার হয়ে গেল। হয়ে গেলেন ভাই, এত ধুলা উড়াচ্ছে, এই যে দেখুন পিছনে অনেক ধুলা। একেবারে দুই পাশে মসুরের ক্ষেত, তার ভিতর দিয়ে এই চরের বুক চিরে এই ট্রাক্টর এগিয়ে চলেছে চরখানপুরের দিকে। আমরা চরখানপুর দেখতে পাচ্ছি এখন, দেখুন ওই যে চরখানপুর চলে এসেছি, আর বেশি সময় লাগবে না। আজুল ভাই, আপনার ক্ষেত কোন জায়গায়? মসুর ক্ষেত কোন জায়গায়? ওইদিকে কয় বিঘা? 4 বিঘা মতো। চলতে চলতে আমরা চলে এলাম চরখানপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার শীর্ণধারার কাছে। এইটুকু পথ পেরুলেই পৌঁছে যাব মায়ার চরে। এই মুহূর্তে ট্রাক্টরটি দেখুন আমাদের নিয়ে নেমে গেল পদ্মার জলে। এক রোমাঞ্চকর মুহূর্ত, এক মনোরম দৃশ্য। এমন অপার্থিব নান্দনিকতার জন্যই তো অনন্য চরখানপুর। শীর্ণ জলধারা পেরিয়ে ধীরে ধীরে ট্রাক্টরটি এগিয়ে যেতে থাকলো পাড়ের দিকে। এবার একটানে পাড়ের উপরে তথা চরখানপুরের জনবসতিতে উঠল ট্রাক্টরটি। সত্যি কি অপূর্ব এক মায়াময় দৃশ্য। পদ্মা নদীর পাড়ে তৈরি বসত বাড়ির পাশ দিয়ে সরু পথ দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আজিজুল ভাইয়ের বাড়ির দিকে। চরখানপুরের এই গ্রামীণ সৌন্দর্য চোখে লেগে থাকার মতো। এই মেঠো পথ, ঘরবাড়ি, গাছপালা আর ফসলের ক্ষেত অদৃশ্য মায়ায় আচ্ছন্ন করে দেয় প্রতিনিয়ত। বন্ধুরা, আইজুল ভাইয়ের বাড়ি থেকে কিছুটা দূরে এই যে দেখুন নদীর তীরেই আমরা ট্রাক্টর থেকে নামলাম। ট্রাক্টরেও যাওয়া যায়, এটুকু পথ আমরা হেঁটেই যাব। আসেন আইজুল ভাই, তো ওই দিক দিয়ে না? ঠিক আছে ভাই, দেখা হচ্ছে। আপনি কিন্তু আবার নিয়ে যাবেন আমাদেরকে। এই ট্রাক্টরে আমরা আবার ফিরে যাব, তাছাড়া তো খবর হয়ে যাবে এত দূর হেঁটে আসা। আইজুল ভাই বলেন, এবার তো বাথান কি কম হয়েছে নাকি? বাথানের যে ভাই বেশি বেশি বেশি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে বাথানগুলো। এখানে গরু থাকে, মহিষও তো থাকে নাকি? না গরু বেশি? গরু, মোষ সবকিছুই থাকে। সবকিছুই। ভাই গতবার তো ব্রিজ ছিল। হ্যাঁ, এবার ওই যে হয়তো হয়তো ছুঁই দিয়েছে। এবার আর হয়নি? না, মানুষ এমনি নাইবে চলে আসছে, পানি নেই তো। ওই যে বাঁশের ব্রিজ হতে হতে নাকি থেমে গেছে। আর পথটা দেখুন কত সুন্দর। আইজুল ভাই দারুণ তো লাগছে, দুই পাশে সরিষার ক্ষেত, এই পাড়ের উপরে, চমৎকার। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনারা? এই কুলসুন কই যাও? কুলসুন না, ওই ভাইয়ের বিটি কিনতে। চরখানপুর বরাবরই অন্যরকম ভালো লাগে। এই চরে বর্ষায় আসছি, ঝড়ের মধ্যে আসছি, শীতকালে আসছি, গরমে আসছি, প্রতিবার আলাদা। আর ভাই বলতেছে কি আপনার পাকা ঘরের সাথে লাগিয়ে বাস আমাদের আর কি টেনশন, আমাদের আর কি টেনশন। আইজুল ভাই কাছে এই ডোন কি ফিরে আসবে, এই ডোন কি ফিরে আসবে। আইজুল ভাই তার কুকুরকে ডাক দিচ্ছে। ওই যে আইজুল ভাইয়ের বাড়ি। ও দৌড় দিছে। লালু না?
কত দূর থেকে ডাক দিছে আর এই চলে আসছে লালু। হ্যাঁ। ওরে বাবা, হ্যালো, ভালো আছিস? হ্যাঁ, চিনতে পারছিস আমাকে? হ্যাঁ, এই যে লাইস দিয়ে বাড়ি দিচ্ছে, ও খুব আরাম লাগছে। লালু, চলে আসছি। আরে কতবার তোকে কথা দিই তোর জন্য থাইল্যান্ডের বিস্কুট নিয়ে আসবো। আচ্ছা, খাওয়ানো হবে তোকে, ভালো খাওয়ানো হবে। হ্যাঁ, চিন্তা করিস না, সমস্যা নাই। রাজুল ভাই, তোর অসুখ সারছে? এ অসুস্থ ছিল, এর সাথেটা তো মারা গেছে, খুব কষ্ট পাইছে। মারা গেছে। এই চলে এসেছি রাজুল ভাইয়ের বাড়ির কাছে। লালু রাজুল ভাইয়ের পেছনে পেছনে যাচ্ছে লেজ দুলিয়ে। লাকি নাকি? লাকি, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। এই রাজুল ভাই, এটা কি আপনার ছাগলের ইয়ার নাকি? হ্যাঁ, 3টে হয়েছে ভাই। এটা কি বকরির বাচ্চা? বকরির বাচ্চা। আরে বাহ, দেখি দেখি দেখি, খুবই সুন্দর তো। এর আগে এসেও তো দেখছিলাম, ওগুলো বড় হয়ে গেছে নাকি? ছাগলের 3 নম্বর বাচ্চা। কি অবস্থা, ভালো? তারপরে ভাবি কি করে, রান্না করে? ওরে বাবা, দেখি একটু দেখা দেন, কেমন আছেন? বড়িয়ার মাছ। ভালো আছেন না? বড়িয়ার মাছ। এটা কি কুমড়ো বড়ি দিয়ে? ও, বন্ধুরা দেখুন, ভাবি রান্না করছেন কুমড়ো বড়ির তরকারি, পদ্মা নদীর ছোট মাছ আর তার সাথে কুমড়ো বড়ি। কি যে ঘ্রাণ আসছে ভাবি, চমৎকার। খাওয়ার আগেই তো পেট ভরে যাচ্ছে। চরখানপুরের কুমড়ো বড়ি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অর্ডার পাওয়ার পরই যত্ন সহকারে বানিয়ে সপ্তাহখানেকের মধ্যেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনার ঘরে। এই যে দেখুন কুমড়ো বড়ির তরকারি, কি কালার, মনে হচ্ছে এখন একটু নিয়ে খাই। দেখি একটা বড়ি খাই, একটু ছোট প্লেট কিছু আছে? একটা খালি কুমড়ো বড়ি উঠাবেন, মাছ না, মাছ না, খালি কুমড়া বড়ি একটা 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 একটা। কুমড়ো বড়ি বলছিলাম যে এখনই খেতে ইচ্ছে করছে, তাজুল ভাই বলছে খান। তো আসলে না খেয়ে আর কি করে এই লোভ সামলায়, এনায় তো বলছে ভাই খান খান। তো দেখি, অনেক গরম, তারপরে আমি খাবো। একেবারে অরিজিনাল মাসকলাইয়ের কুমড়া বড়ি, ভাত দিয়ে তো খাবোই, কিন্তু তোর আর সইল না, কি যে মজা। অসাধারণ। এটা খাওয়ার জন্য কত ব্যাকুল হয়েছিলাম যে আজুল ভাইয়ের বাসায় কবে যাব, এই কুমড়া বড়ি খাবো। আজুল ভাই, দারুণ, সত্যি দারুণ। ও, ওই যে চালের উপরে কুমড়ো রেখেছেন আজুল ভাই, ওগুলাতে বানাবেন আবার? একটাই খাইতে চাইছিলাম, আমি বুঝতে পারছি না তোর খাইতে ইচ্ছে করছে। আসো আচ্ছা, খেয়ে বলে না তেমন। কেমন? আমি তো বরাবরই বলি যে মানুষের কেমন স্বাদ লাগছে, মুখ দিয়ে যত না বলবে তার চেহারার দিকে তাকালে পরিতৃপ্ততা বুঝবে মানুষ। এর সাথে ভাবে একটা মাছও দিয়েছে পদ্মা নদী। আজকে দুপুরে মহাভোজ, সেটাকে বলে চেটে পুটে খাওয়া। কিসের হাত ধোয়া আইজুল ভাই, খাই আগে। আরে বাবা, এই বিড়াল কার এটা? কুলসন, তোমার এখানে কুকুর বিড়াল আবার যুক্ত হলো নাকি? তাই
খুবই সুন্দর বিড়াল, আরে বাবা, এটা কুলসুনের বিড়াল। তোমার বিড়াল? হ্যাঁ তোমার? বুকে করে নিয়ে শুয়ে থাকে? ভাবি বলছে বুকে করে নিয়ে শুয়ে থাকে বিড়ালটাকে। এই ম্যাও, ইহ, মাছি ধরতে গেছে। ওই যে চাল কুমড়া দেখতে পাচ্ছেন, এই দুটা রেখেছেন চাল কুমড়া বড়ি বানানোর জন্য। ফজল ভাই, এই কুমড়াটা নামিয়ে রাখবেন না চাল থেকে? না ভাই, যত রোদে থাকবে তত ভালো থাকবে ভাই। কুমড়া? হ্যাঁ, আর যদি ছামায় রাখবেন তারপরে শোলা হয়ে যাবে। তাই নাকি? জি, এটা তো জানতাম না। কিন্তু যত রোদে থাকবে তত ভালো থাকবে। গাছ তো মরে গেছে। গাছ মরে গেছে, ওই যে আপনার 3টে ছিল, আপনার একটা দিয়ে বড়ে দিয়েছে, হুম 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 দিয়ে বিটি বাড়িতে গুছিয়ে দিয়েছে, আর আপনার লেগে মনে হয় কিছু রাখেছে হুম হুম। জল লেগে, আর কটা মনে হয় আনলো। অনেকদিন পর আজিজুল ভাইয়ের বাড়িতে এসে আমার খুবই ভালো লাগছে। দুর্গম এই চর আমার মনটাকে অন্যরকম ভালো লাগায় বরাবরই প্রশান্ত করে দেয়।